দর্শক স্বাগত জানাচ্ছি ZSRM ইনসাইড পলিটিক্সে। আমাদের নিয়মিত এই আয়োজন রাজনীতি বিষয়ক এই শোতে আমরা কথা বলি সমসাময়িক রাজনৈতিক আলোচিত বিষয় নিয়ে এবং সেখানে সমাধান খুঁজবার চেষ্টা করি। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত হন। আজকে আমরা কথা বলতে চাই শিক্ষা ব্যবস্থার হালচাল নিয়ে। আমরা জানি যে প্রত্যাশার চাপ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি চ্যালেঞ্জও আসলে অনেক। আকাঙ্ক্ষা যেমন আছে, তেমনি নেতৃত্বের সমন্বয়ে নতুন এই বাংলাদেশ আসলে কোন পথে যাবে এবং সেই পথটি আমরা জানি যে মসৃণ নয়, সেটি আসলে অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে যেতে হবে। সেই সব চ্যালেঞ্জের কথা আমরা বলবো এবং একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার হালচাল নিয়ে কথা বলবো। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, একজন রাষ্ট্রবিজ্ঞানী, সাবেক উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা শুরুতে আসলে স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আমরা শিক্ষা ব্যবস্থার হালচাল নিয়ে যদি একটু বলি, যে আমরা দেখছি যে আমাদের একটা বড় ধরনের ছন্দপতন হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে। আমরা এইচএসসি পরীক্ষা যেমন মাঝপথে গিয়ে সেটা থেমে গিয়েছে, সেখানে যারা শিক্ষার্থী রয়েছেন, তরুণরা রয়েছেন, তাদের ভবিষ্যৎ আসলে কোথায়, এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলবার ক্ষেত্রে, এক ধরনের ক্লাসগুলোর ক্ষেত্রে নিয়মিত হওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তা, সব মিলিয়ে শিক্ষায় এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে কিনা, এবং সেটিকে সামলে নেওয়ার জন্য যে ধরনের আসলে উদ্যোগ এবং উদ্যম প্রয়োজন, সেটি আসলে কতটুকু যথাযথভাবে আমরা নিতে পারছি, একজন শিক্ষক হিসেবে আপনার মন্তব্য জানতে চাইব। ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে স্যার আছেন, প্রফেসর আব্দুল লতিফ মাসুম স্যার, এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা দুজন শিক্ষক এখানে উপস্থিত আছি এবং রাষ্ট্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষাকে কেন্দ্র করে আজকের আলোচনার মূল বিষয়গুলো আপনারা নির্ধারণ করেছেন। আপনি যেমনটা বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এক ধরনের স্থবিরতার মধ্যে পড়েছে, এবং এই স্থবিরতার কারণটা হচ্ছে যে বাংলাদেশে আমরা জানি যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে 15 বছর ধরে আমাদের বাংলাদেশে যে একটা কর্তৃত্ববাদী স্বৈর শাসন ব্যবস্থা আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল, সেটার পতন হয়েছে। এবং সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি পালিয়ে দেশ থেকে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন, এবং দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের বয়স আমরা যদি হিসাব করি তাহলে 1 মাস, এবং আপনি জানেন আগামীকাল বা পরশু 1 মাস হবে এই সরকারের বয়স। এবং এই সরকারকে তার দায়িত্ব গ্রহণের পর থেকে নানা রকমের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং এই চ্যালেঞ্জের মধ্যে একটা বড় ছিল আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, এবং সেইটা সরকারের আসলে একেবারে প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছিল। আপনি জানেন যে ইতিমধ্যেই দেশে আমরা জানি যে 7 দিন আমাদের পুলিশ ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মাঠ পর্যায়ে বড়। এখনো কি মনে হয় যে পুলিশের আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে পুলিশের যে কাঙ্ক্ষিত আমাদের যে প্রত্যাশিত ভূমিকা, সেটা তৎপরতা আমরা লক্ষ্য করছি না, এবং বলা হচ্ছে যে পুলিশ এমন একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে গেছেন এবং জনরোষের মুখে তারা পড়ে এক ধরনের ট্রমার মধ্যে তারা ছিলেন, কিন্তু এই যুক্তিটা এখন আর মনে হয় নাই। তো আমার কাছে মনে হয় যে দীর্ঘ 15 বছর ধরে পুলিশ আসলে রাষ্ট্রের বাহিনী হিসাবে কাজ করে নাই, একটা সরকারের আজ্ঞাবহ এবং বলতে গেলে আরো একটা দলের হয়ে নিজেদের যে অস্তিত্বটা বা মানুষের কাছে যে তাদের গ্রহণযোগ্যতা, সেটা নষ্ট করেছে, সেটা একেবারে প্রমাণিত। হ্যাঁ, সেইখান থেকে তারা ফিরে আসার চেষ্টা করছে এবং সরকারও তাদের সেই ধরনের ব্যবস্থা নিচ্ছে, এবং আমরা এটাকে মনে করি যে সময়ের আবর্তে এটা ঠিক হয়ে যাবে। এখন এই সরকারের যতগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষা খাতে গত 15 বছর ধরে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এবং শিক্ষার্থীদের এক ধরনের গিনিপিগ বানিয়ে আমাদের নতুন নতুন শিক্ষার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের যে প্রচেষ্টা হয়েছে, এর সাথে আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা দীর্ঘমেয়াদী আমাদের বলবো স্থবিরতার মুখে পড়েছে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত জুন মাস আমাদের সামার ভ্যাকেশন ছিল, জুলাই মাসে আমাদের ছাত্র এবং শিক্ষকদের যুগপৎ আন্দোলন হয়েছে, আগস্ট মাস পুরোটা অতিবাহিত হয়েছে, সেপ্টেম্বর মাস আমরা প্রথম সপ্তাহ অতিক্রম করেছি। কার্যত এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের কোনো পাঠ পঠন বা পরীক্ষা কার্যক্রম কোনোটাই কিন্তু এই মধ্যে 3 মাস অতিক্রম হয়েছে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোতেও এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, কোথাও কোথাও প্রধান শিক্ষককে পদত্যাগ করানো বা আরও নানা রকমের অস্থিরতা চলছে, এবং তারপরেও সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কলেজগুলোতেও এক ধরনের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের
একটা অচল অবস্থা বা স্থবিরতা এখনো বিরাজমান করে। এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে যে সরকার অনেক জায়গায় আমরা দেখেছি পরিবর্তন করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যত আমরা জানি যে 42টার বেশি যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে উপাচার্যই ছিল না। একটা আশার কথা হলো গত পরশুদিন সরকার আমরা দেখতে পেয়েছি যে ইউজিসি চেয়ারম্যান সহ আরও 5টা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা উপাচার্য পেয়েছি, প্রো উপাচার্য প্রশাসন পেয়েছি, উপাচার্য একাডেমিক নিয়েও এক ধরনের আমরা নাটকীয়তা দেখলাম। তো তারপরেও এই বিশ্ববিদ্যালয়গুলো কোনো বিশ্ববিদ্যালয় হয়তো তাদের সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ডিনদের, প্রভোস্টদের এবং চেয়ারম্যানদের একটা সভা আছে উপাচার্যের সাথে। আমরা আশা করছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্ততপক্ষে শ্রেণীকক্ষে যে শিক্ষা কার্যক্রমগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে চলার দিকে এবং একটা চালু করার দিকে সর্বাত্মক প্রচেষ্টা উপাচার্য মহোদয় নিয়েছেন। এবং আমরা আশা করছি যে এখন এই শিক্ষার্থী যারা আমাদের একটা দেশটাই বা দেশের একটা সরকার কাঠামো পরিবর্তন করে নায়কের ভূমিকা পালন করেছেন, তাদের শিক্ষা জীবনটা স্বাভাবিককরণের করা এটা এখন আমাদের সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, আমরা যারা শিক্ষক আছি সকলের দায়িত্ব। এবং এটা আমরা যত তাড়াতাড়ি পূরণ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারবো সেটাই আমাদের জন্য এখন মূল লক্ষ্য হওয়া উচিত এবং এটা মঙ্গল। নিশ্চয়ই সেটাই আমাদের কাম্য। ডক্টর সিদ্দিকুর রহমান, আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম রয়েছেন, সাবেক উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনার কাছে একটু একই বিষয় আসলে জানতে চাইবো যে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে ধারা আমরা লক্ষ্য করছি সেটি আসলে একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এখানে আমাদের গুণগত পরিবর্তনের বিষয়টি পড়ে, কিন্তু শুরুতে আমাদের আসলে খুব জরুরি ভিত্তিতে এটিকে চালু করা প্রয়োজন কিনা আসুক, এবং সারা দেশে এক ধরনের একটা বড় ধরনের যারা উপজেলা পর্যায়ে রয়েছেন, ইউনিয়ন পর্যায়ে রয়েছেন, গ্রাম পর্যায়ে রয়েছেন, সার্বিকভাবে একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে বলে মনে করেন কিনা? আপনি জানেন যে সাদামাটা ভাষায় আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। জি। এরপরে যদি আপনি তাত্ত্বিকভাবে আরো সুন্দর করে বলতে চান তাহলে পরে বলতে হবে যে প্লেটোকে শিক্ষা ব্যবস্থার একটি ভিত্তি, মূল বা দর্শন এর ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়। তো সেখানে তিনি বলেছেন যে একটি শিক্ষার মাধ্যমেই জাতি তার সৌকর্য, তার সমৃদ্ধি, তার নৈতিক উন্নয়ন ঘটাতে পারে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে গত 15 বছরে বাংলাদেশের সব সেক্টরের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। আপনি একটা দালান ধসে গেছে, আপনি দালান নির্মাণ করতে পারবেন আপনার অর্থ থাকলে, কিন্তু গত 15 বছরে শিক্ষা ব্যবস্থার অর্থাৎ শিক্ষা ইটসেলফ, নৈতিকতা, পরিবেশ, পরিস্থিতি, সামরিকভাবে যে অবনয়ন তারা করেছে এটি ফিরিয়ে দেওয়া খুবই কঠিন। বাংলাদেশ জাতি এখন একটা শিক্ষা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আপনি লক্ষ্য করেন যেমনটি প্রফেসর সিদ্দিকুর রহমান খান বললেন যে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে একেবারে প্রাথমিক অবস্থা পর্যন্ত এমন অবস্থা নেই যে সেখানে আমরা আশ্বস্ত হতে পারি, বিশ্বাস হতে পারি। আপনি চিন্তা করতে পারেন যে প্রাথমিক স্কুলেও পলিটিক্স ঢুকানো হয়েছে। আপনি সিলেবাসের কথা বাদ দেন যে পদ্মে বঙ্গবন্ধু, গদ্যে বঙ্গবন্ধু, ভূগোলে বঙ্গবন্ধু, ইতিহাসে বঙ্গবন্ধু। এরপরেও এই যে শিক্ষকরা তারা বঙ্গবন্ধু বন্দনায় ব্যস্ত ছিল। আনুষ্ঠানিকভাবে এই দিবসগুলো জাতির পিতার জন্মদিবস, মৃত্যু দিবস, প্রস্থান দিবস, আগমন দিবস ইত্যাদি পালন করতে করতে তারা অভ্যস্ত হয়েছে। এবং নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন কষ্টের কথা হচ্ছে এই যে শিক্ষা দেওয়ার মতো জায়গায় সেখানে তার যোগ্যতা বিচার না করে দলীয় ভিত্তিতে, এবং দলীয় সাথে যে ওই যে আমরা বলি না ফেলো করি মাখো তেল, তা আওয়ামী লীগকে ওই চাকরি পেতে হইলে তাদেরকে টাকা দিতে হয়েছে। এমন কোনো একটি চাকরি আপনি পিয়ন থেকে শুরু করে একেবারে বিসিএস পর্যন্ত আপনি এমন কোনো উদাহরণ দিতে পারবেন না যেখানে টাকা ছাড়া চাকরি হয়েছে, এরকম কোনো উদাহরণ নেই। কিছু না কিছু সেখানে হয়েছে। আমাদের গ্রামের দপ্তরি, সেই দপ্তরির জন্য তাকে 3 লাখ টাকা দিতে হয়েছে। তো সর্বনাশটা তো এখানে হয়েছে। এখন আমাদের এই রক্ত নদী পেরিয়ে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেটির সামনে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশের বড় মেকিং। আমাদের সংস্কারের কথা বলি, সেই সংস্কার তো
এত সোজা সংস্কার নয়, অন্তত শিক্ষা ক্ষেত্রে। সেই জন্য আমরা মানে যেভাবে পরিস্থিতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করি যে আমাদের মোস্ট ইমিডিয়েট বিষয়গুলো শিক্ষাক্ষেত্রে কী কী, দ্বিতীয়ত মিড টার্ম পরবর্তী মধ্যম মানে পরিকল্পনাগুলো কী কী, এবং সর্বশেষ দীর্ঘস্থায়ী পরিকল্পনা কী কী। তো আমি দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য আমি চিন্তা করেছি যে বাংলাদেশের আপনি দেখেন শিক্ষা কমিশনগুলো গঠিত হয়েছে এবং অকার্যকরী হয়েছে, এবং আমাদের গোটা জাতির একটা অবস্থা হচ্ছে যে মানি না মানব না, এরকম একটা অবস্থা। শিক্ষা কমিশন কোনোটাই আমরা মানি না। অর্থাৎ একটি শিক্ষা ব্যবস্থা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে কিন্তু রচিত এবং অনুসরণীয় হওয়া উচিত, কিন্তু তা কখনো হয়নি। কিন্তু এখন আমাদের উচিত একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা। স্থায়ী শিক্ষা কমিশন, অস্থায়ী না, মানে এই কুদরতে কথা শিক্ষা কমিশন, এই মসজিদ শিক্ষা কমিশন ইত্যাদি, একটা শিক্ষা কমিশন, স্থায়ী একটা শিক্ষা কমিশন নিয়োগ করা, যাতে তারা প্রাথমিক অবস্থা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা মৌলনীতি নির্ধারণ করবেন। আপনারা জানেন একটা জাতির লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী মৌলনীতি নির্ধারণ করা হয়। এখন আপনি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ ভালো হওয়ার কোনো কার্যক্রম রাখবেন না, আর আপনি আশা করবেন যে শিক্ষকরা চরিত্রবান হবে, ভবিষ্যৎ নাগরিকরা ভালো হবে, এটা তো আশা করা যায় না। সুতরাং একেবারে প্রাথমিক অবস্থা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পর্যালোচনা এবং মানে ব্যবস্থা গ্রহণের জন্য অবিলম্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা উচিত। এরপরে ধাপে ধাপে আমরা আসবো। প্রফেসর সিদ্দিকুর রহমান আমরা আবারও আসছি আপনার কাছে। ডক্টর সিদ্দিকুর রহমান, কোথাও কি মনে হয় যে আমাদের আসলে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের আসলে বহুবিধ চ্যালেঞ্জ, আমরা জানি যে সর্বগ্রাসী দুর্নীতির করাল থাবায় আমরা দেখেছি যে আপাদমস্তক আমরা রোগাক্রান্ত ছিলাম। গত 15 বছরের যে অপশাসন সেটি স্পষ্ট হয়েছে। সেই জায়গা থেকে আসলে এক মাসে সরকারকে মূল্যায়নের সুযোগ নেই, কিন্তু সরকারের কাছে প্রত্যাশা কিন্তু মানুষের অনেক। সেখানে আসলে এই মুহূর্তে শিক্ষা খাতে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাওয়া উচিত বলে মনে করেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের খুব দ্রুত যেটিকে আসলে নজর দেওয়া উচিত? আপনি যেটা বলছিলেন যে আসলে একটা রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ অঙ্গশক্তি, স্যার আমার চেয়ে আরও ভালো জানেন যে আমাদের একটা নির্বাহী বিভাগ আছে, আমাদের আইন বিভাগ আছে এবং বিচার বিভাগ, এবং এর যে 3টা বিভাগেই কিন্তু গত 15 বছরে ধ্বংস করা হয়েছে। আমরা অনেক জায়গায় বলার চেষ্টা করেছি, সেটাও আপনারাও একটা স্বাধীনভাবে বলতে পারেন নাই। কিন্তু এই সরকারের পতনের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর এখন সব জায়গা থেকে আমরা যে সমস্ত তথ্য পাচ্ছি, গণমাধ্যমের মাধ্যমে আমরা একটা ভয়াবহ চিত্র এখানে উঠে আসছে। সমস্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, এবং এই ধ্বংসপ্রাপ্ত একটা কাঠামোর উপর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছেন, এই সরকারকে তো প্রতিটা দিকেই তাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে, নতুন দিকে তাদের কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে। 1 মাস সময় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় বা বেশি সময় বলে আমরা বিবেচনা করছি না, কিন্তু এই সরকারের কাছে যে জনপ্রত্যাশা, সেই জনপ্রত্যাশার পরিপ্রেক্ষিতে আমি এখন ব্যক্তিগতভাবে মনে করি, এবং অনেকেই আমার মতো ভাবছেন এবং বলছেন যে আসলে 1 মাস সময় অতিবাহিত হয়েছে, এই সরকার যেহেতু একটা ডক্ট্রিন অফ নেসেসিটি পরিপ্রেক্ষিতে এই সরকার আসছে, তো এই সরকার তো আর অনন্তকাল তারা থাকবে না। একটা রাজনৈতিক সরকার আসবে, একটা নির্বাচিত সরকার আসবে, সেটা তো এখন এই সরকারের এই সময়ের মধ্যেই আমাদের কাছে একটা সংস্কারেরও একটা রোডম্যাপ থাকা দরকার, এবং এটা যত তাড়াতাড়ি তারা করবেন তত এটা মানুষের জন্য একটা স্বস্তিকর। এখন সবাই বলছে রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। কি মেরামত করতে হবে, কি সংস্কার করতে হবে, এইটা কিন্তু আমরা কেউ বলছি না। রাজনৈতিক দলগুলো তারা এক ধরনের ভাবছে, সুশীল সমাজ এক ধরনের ভাবছে, এবং সরকার এক ধরনের হয়তো ভাবনা আছে, গোটা রাষ্ট্রই তো আসলে রোগাক্রান্ত। এখন আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের আসলে এই সংস্কার এবং মেরামতের একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং রুটম্যাপ জাতির সামনে তুলে ধরা দরকার, এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, রাজনৈতিক দলগুলোর একটা তারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এছাড়া সুশীল সমাজ, তারপরে আপনার ধরেন বুদ্ধিজীবী যারা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, শিক্ষক, তাদেরও আছে, এবং সর্বোপরি আমরা এখন যে সরকার দেখছি সেই সরকারের নিয়ামক শক্তি হলো শিক্ষার্থীরা, তাদের কাছ থেকেও এই ধরনের আসতে পারে, এবং সেখানে শিক্ষাক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচনা। আপনি বলেন
আমাদের দেশে অনেক উন্নয়নের কথা এই সরকার দাবি করেছে, তারা মানে এটার জন্য আত্মশ্লাঘা অনুভব করেছে, কিন্তু আপনি কাঠামোগত উন্নয়ন কিন্তু একটা দেশের জন্য সাস্টেনেবল কোনো ডেভেলপমেন্ট না। আপনি এটার জন্য দরকার হলো আপনার একটা মানব সম্পদ সৃষ্টি, এবং এই মানব সম্পদ সৃষ্টি হয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এবং সেই শিক্ষা ব্যবস্থার গত 15 বছরে যত পরীক্ষা নিরীক্ষা, এই যে আমরা বললাম এখন এই সরকার এসে তাদের ইমিডিয়েট ব্যবস্থাপনা হিসাবে মাধ্যমিক পর্যায় পর্যন্ত আমাদের যে নতুন কারিকুলাম আছে সেটাকে বাদ দিয়ে আগামী জানুয়ারি থেকে আবার সৃজনশীল কারিকুলামে যাচ্ছেন, এবং সেই জন্য তারা পাঠ্যক্রম থেকে শুরু করে স্যার যেটা বলেছেন প্রয়োজনে অপ্রয়োজনে একজন ব্যক্তি বন্ধ না, এবং সেটা শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ কার্যত বড় করতে যে ছোট করেছে, এবং হিস্ট্রিকে যে ডেস্ট্রুশন মানে যেখানে বিকৃত করে এই প্রজন্মকে যে দেখানোর চেষ্টা করা হয়েছে, এটার কিন্তু স্যার কোনো ইতিবাচক প্রভাব এই প্রজন্মের উপর যদি পড়তো তাহলে এই আন্দোলন হতো না। এখন আমরা যেটা মনে করি যে ইমিডিয়েট সরকারের প্রথম কাজ হলো যে আমাদের প্রাথমিক থেকে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কার্যক্রম শুরু করা, তারপরে এই বিশ্ববিদ্যালয়গুলোর অনেক কাঠামোগত পরিবর্তন আমাদের করতে হবে, এবং সেটা সময় সাপেক্ষ এবং সেটা শুরু করবে। কিন্তু ইমিডিয়েট হলো যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া, পরীক্ষা হলে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া। আমরা সিদ্দিকুর রহমান আরো আলোচনা শুনবো, আমরা আব্দুল লতিফ মাসুম আমরা আপনার কাছেও শুনবো। বিশেষ করে আমরা যেটি বলছিলেন সিদ্দিক স্যার যেটি বলছিলেন যে আসলে একজন বাবাও যদি তার সন্তানকে সারাক্ষণ শাসন করতে থাকেন, সারাক্ষণ আদর করতে থাকেন, সেটিও আসলে মানে অতিরঞ্জিত হয়ে যায়। তো একইভাবে বঙ্গবন্ধুর বিষয়টি বোধহয় যেটি আপনি বোঝাতে চেয়েছিলেন, আমরা সেই অতিরঞ্জিত জায়গায় আসলে পৌঁছে গিয়েছিলাম, যেটি আসলে হিতে বিপরীত আপনি বলছিলেন। আমরা আরো কথা বলবো, একটা বিরতি নেবার সময় হয়েছে। লতিফ স্যার আপনার কাছে আসবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি শিক্ষা ব্যবস্থার হালচাল নিয়ে, আরো কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি শিক্ষা ব্যবস্থার হালচাল নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, সাবেক উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একজন রাষ্ট্রবিজ্ঞানী, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও একবার দুজনকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে আসতে চাই। আমরা বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে বলছিলাম, সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থা এবং সরকারের অগ্রাধিকার আসলে কী হওয়া উচিত সেটি নিয়ে বলছিলাম। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার একবার একটি অনুষ্ঠানে বলেছিলেন, আমি নিজে সেই অনুষ্ঠান কভার করতে গিয়েছিলাম, যে মানব সম্পদবিহীন উন্নয়ন এটি আসলে রাষ্ট্রের এক ধরনের কঙ্কালের মতো, সেটি আসলে কোনো কাজে আসে না। যে আপনার কাঠামোটি ভেঙে পড়তে পারে, একটা পদ্মা সেতু, একটা ব্রিজ, একটা কালভার্ট, সেটি আসলে উন্নয়নের কখনো সত্যিকারের উদাহরণ হতে পারে না যদি আপনার দক্ষ মানব সম্পদ না তৈরি হয়। সেটি আসলে বোঝাতে চেয়েছিলেন। আমাদের বাংলাদেশটি আসলে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, আমরা যে পথে গত 15 বছর হেঁটেছি, আপনার কাছে মনে হয় কিনা কোথাও আমরা আসলে মানব সম্পদহীন একটা উন্নয়নের দিকে আসলে এগিয়েছি? একটু আপনার কাছ থেকে জানতে চাই। এক্স্যাক্টলি, মানে আমরা যেমন করে বলছিলাম যে 3টা পর্যায়ে আমরা অতিক্রম করব। একটা হলো ইমিডিয়েট, মোস্ট ইমিডিয়েট। দ্বিতীয়ত হলো যে সেকেন্ডারি বিষয়, এবং থার্ড মানে স্থায়ী বা আদর্শিক নীতিগত, যেমন শিক্ষা নীতি। আমরা যেভাবে বলেছিলাম যে স্থায়ী শিক্ষা কমিশন, তো এটা তো স্থায়ী কমিশন বা নীতিগত বিষয় অনেক পরে নির্ধারিত হবে। যেমনটি বলছিলেন প্রফেসর সিদ্দিকুর রহমান যে অনেক বিষয় আমাদের এই করতে হবে, কিন্তু এখন মোস্ট ইমিডিয়েট যে অ্যাটেনশন যেখানে দিতে হবে সেটা হচ্ছে ক্লাস শুরু করা, শিক্ষা ব্যবস্থাটাকে ফাংশনাল করা, এক্স্যাক্টলি ফাংশনাল করা। প্রাথমিক অবস্থা থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখনই এই মুহূর্তেই শুধুমাত্র ক্লাস শুরু করা, তাহলেই পরে একটা রেগুলারাইজেশন, একটা মানে সুশৃঙ্খলা বা একটা অবস্থা ফিরে আসবে। এক। দ্বিতীয়ত, শিক্ষকদের মানে নানা ধরনের আন্দোলন, মুখে অপমানিত, অপদস্থ হতে হচ্ছে। একটা বিপ্লব হলে এরকম অবস্থা অস্বাভাবিক নয়, কিন্তু বিপ্লব পরবর্তীকালে এই সমাজের যে দুষ্ট সমাজ, সেই সমাজের কারণে ব্যক্তিগত, গোষ্ঠীগত
স্বার্থগত নানা ধরনের এগুলো অবসান হওয়া দরকার। একটা ডিসিপ্লিন, শিক্ষকদেরকে মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠিত করা দরকার। স্যার, এইচএসসির আমরা যে অটো পাস আমরা দেখলাম ব্যবস্থা, যেটি আসলে আমাদের, এটি আসলে এই শিক্ষার্থীরা একসময় বুয়েটে ভর্তি হবেন, মেডিকেলে ভর্তি হবেন, এটি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য কতখানি মানে মেধার স্বাক্ষর বয়ে বেড়াবে বলে মনে করেন? সেটি আমাদের জন্য আসলে কতখানি মানে ক্ষতির কারণ হলো কি? মানে এক্স্যাক্টলি, মানে আমি এই কথাটা মনে রাখছেন, কিন্তু প্রসঙ্গ আসেনি বলে বলা হয়নি। আপনি একটা যথার্থভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাঝখানে উত্থাপন করেছেন। এই যে এটাকে আমরা ডেমোক্রেসি তো না বলে মবক্রেসি বলি। ছাত্ররা গেল, সচিবালয় ঘেরাও করলো, দখল করলো, আর আপনি তাদেরকে ওই সেই আওয়ামী স্টাইলে, ৭২ সালের স্টাইলে আর এই শেষের স্টাইলে আপনি মানে অটো পাস দিয়ে দিলেন। ইট ইজ আনফর্চুনেট। আপনি লক্ষ্য করেছেন মানে শিক্ষা উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ এজন্য তার বিরক্তি প্রকাশ করেছেন। এটা একটা দুটি সাইড আছে। একটা হলো যারা শিক্ষা ব্যবস্থার যারা গভর্নেন্স পরিচালনা করেন, ম্যানেজমেন্ট পরিচালনা করেন, তাদের ভেবেচিন্তে মানে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল, এক। দ্বিতীয়ত যারা মিছিল নিয়ে এসেছে সেই কোমলমতি অর্বাচীন শিক্ষার্থীরা, তাদেরকে উচিত ছিল মানে শিক্ষা সমন্বয়ক যারা বা যারা আন্দোলনকে পরিচালনা করে তাদের একটু শুভদৃষ্টি দেওয়া, যেমনটি তারা বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেছেন। তো এখানে এইটা একটা বড় ধরনের ব্যত্যয় ঘটেছে। ইভেন দেন এখন হোয়াট ইজ ডান ইজ ডান, এখন ঘোষণা হয়ে গেছে, আবার আর একটা ঝামেলা হবে। আমরা না এটুকু ক্ষতি মেনে নেই, কিন্তু ভবিষ্যতের জন্য সতর্ক থাকি। মানে শিক্ষা ব্যবস্থা যেন শিক্ষার্থীদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়। শিক্ষা ব্যবস্থা যেন শিক্ষক যারা মানে যারা শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছেন এবং শিক্ষা ব্যবস্থার সাথে পরিচালিত বিভিন্ন লোকজন, তাদের দ্বারা পরিচালিত। নিশ্চয়ই স্যার, আমরা সেটাই আশা করব। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা এই যে অটোপাস নিয়ে কথা বলছিলাম, এর বাইরেও আমরা যদি বলি যে শিক্ষার্থীরা আসলে রাষ্ট্র সংস্কারে তারা মনোযোগী হয়েছেন এবং তারা একটা ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটি ঐতিহাসিক অভ্যুত্থান, কিন্তু আমরা আসলে পড়ালেখায় একটু কম মনোযোগী হয়ে যাচ্ছে কিনা, বা এই তরুণরা আসলে তাদেরকে আসলে ক্লাসরুমে দ্রুত ফিরিয়ে নেওয়া দরকার কিনা, কোথাও কি মনে হচ্ছে কিনা যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে মনোযোগ সেটি প্রয়োজন আছে, কিন্তু এখন আমাদের আসলে পড়ালেখায় আবার অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার? দেখুন, আমি ওই স্যার যেটি বলেছে, আপনি যেটি বলেছিলেন যে উন্নয়নের অবকাঠামো উন্নয়ন, ওইটা উন্নয়নের সহায়ক। এই উন্নয়নটা সাস্টেনেবল করতে হলে দরকার হলো দক্ষ মানব সম্পদ, এবং এই দক্ষ মানব সম্পদ আসে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং সেটা প্রাথমিক থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গারই আমাদের এটার সম্মিলিত প্রয়াসের মধ্যে একটা দক্ষ মানব সম্পদ তৈরি হয়। এখন দেখেন, আমরা কিন্তু একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে আছি। আমরা বলি যে চতুর্থ শিল্প বিপ্লবের একটা প্রতিযোগিতা আছে, বৈশ্বিক প্রতিযোগিতা, এবং আমাদের দেশেরও নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে যেতে হচ্ছে। তো সেই অবস্থায় আপনি যেটা বলেছেন, এটা কোনো দ্বিমতের কোনো অবকাশ নেই। রাষ্ট্র কাঠামো করবে, প্রয়োজনে ছাত্ররা সেখানে কন্ট্রিবিউট করবে, কিন্তু এটা কোনোভাবেই তাদের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সেটাকে মানে সাবসাইড করে তারা এটা করবে, এইটা কোনোভাবেই হতে পারবে না। তো তারাও আমার ধারণা যে 80% শিক্ষার্থী ক্লাসে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এখন তাদের জন্য দরকার হলো একটা পরিবেশ, এবং এই পরিবেশটা আর শুধুমাত্র যে সরকারের পক্ষ থেকে করবে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদেরও একটা দায়িত্ব আছে। এই যে আপনি একটু বললেন যে আমাদের এই অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, এগুলোর পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং যেটি ছাত্র শিক্ষককে মুখোমুখি দাঁড়িয়েছে, তাদের মর্যাদার প্রশ্নটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সেইটাও আমাদের কাছে কোনো কাম্য বা না হলেই ভালো হতো। কিন্তু আজকে এই পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে ছাত্র শিক্ষক এবং তো একটা সম্পর্কের মধ্য দিয়ে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা এগিয়ে যায়। সেখানে শিক্ষকদেরকেও উপলব্ধি করতে হবে যে আমি আমার শিক্ষার্থীর কাছে মানে মানে এই মর্যাদাহীন অবস্থার মধ্যে কেন উপনীত হয়েছি, এইটা থেকে শিক্ষকদের বের হয়ে আসার চেষ্টা করে। আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে গত 15 বছর, এর আগেও হয়তো কম বেশি ছিল, কিন্তু 15 বছরে আমরা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ যেভাবে হয়েছে, বিশেষ করে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধার থেকে দলীয় আনুগত্যকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, ফলে এক ধরনের মেধাশূন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদেরকে এই রাজনৈতিক আদর্শের
মানে বলি করা হয়েছে, অনেক শিক্ষক করেছেন। আমরা মনে করি এগুলোর একটা বন্ধ হওয়া দরকার। দ্বিতীয় কথা হলো জাতীয় পর্যায়ে আমরা দেখেছি যে আয়নাঘরের কথা, আমরা এখন আয়নাঘরের কথা করি। বিশ্ববিদ্যালয়গুলো, শেষ কথাটা, বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু টর্চার সেল হিসাবে গেস্ট রুম এবং এই যে গণরুম, এই কালচার থেকে বের হয়ে আসার জন্য একেবারে স্ট্রাকচারাল একটা কার্যকর মানে সংস্কার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগবে। নিঃসন্দেহে স্যার, আমরা এই সংস্কারের বিষয়ে আরো কথা বলবো। আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে এই সংস্কার বিষয়ে শুনতে চাইবো। আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। আমরা বিশেষ করে জানতে চাইবো যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি যে গত 15 বছর এক ধরনের সরকার দলীয় মাস্তানদের একটা আধিপত্য, যেটি স্যার বলছিলেন যে গণরুমকে ঘিরে, অর্থাৎ গেস্ট রুমকে ঘিরে, সব মিলে এইরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। সেখান থেকে বেরিয়ে আসবার যে বিষয়গুলো, সেগুলো নিয়ে শুনতে চাইবো। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আজকে কথা বলছি শিক্ষা ব্যবস্থার হালচাল নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। স্যার, আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি, সংক্ষেপে আর দু একটি বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে যেটি জানতে চাইবো যে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার কথা নিয়ে আমরা কথা বলছিলাম। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে ছাত্রদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা শিক্ষকদের সাথে ছাত্রদের, সেখানে কোথাও আমরা সম্পর্কের মানোন্নয়ন অথবা সেখানে এক ধরনের ছেদ দেখতে পাচ্ছি কিনা, বা এই ক্লাসগুলো চালু করবার ক্ষেত্রে এত দেরি হচ্ছে কেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকার কি সেখানে যথাযথভাবে তারা যে ধরনের অ্যাক্টিভলি যতখানি রোল প্লে করা দরকার সেটি করছেন না? কোথায় আসলে ঘাটতির জায়গাটা কোথায়? আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা তো আমাদের নাগরিকদের পক্ষ থেকে সদিচ্ছা নেই এমন নয়। শিক্ষকরাও, আপনারা প্রফেসর সিদ্দিক খানের কথা শুনলেন যে তারা পড়ান্ত চেষ্টা করছে এবং সরকারের তরফ থেকেও চেষ্টা হচ্ছে। কিন্তু তাহলে গলতটা কোথায়? তাহলে সমন্বয় হচ্ছে না কেন? সেখানে আমার মনে হয় যে কোনো একটা দেশের বিপ্লব পরবর্তীকালে এরকম একটা অগোছালো অবস্থা, একটা অরাজকতার অবস্থা সৃষ্টি হয়। কিন্তু যারা বিপ্লবের অনুঘটক তাদেরকেই দায়িত্ব নিতে হয় এটাকে একটা সমন্বয় এবং সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসার জন্য। তো এখন ওই রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, ব্ল্যাসওয়েল নামে একজন আমাদের মনীষী আছেন, উনি বলছেন হু টেক্স ডিসিশন, হোয়েন অ্যান্ড হাউ। এটা একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। বাংলাদেশের বর্তমান সরকার কাঠামোতে স্টেক হোল্ডার্স আর মেনি, সেজন্য প্রশ্ন উত্থাপিত হু টেক্স ডিসিশন। এ কি প্রফেসর মোহাম্মদ ইউনূস ডিসিশন নিচ্ছেন, মিস্টার এক্স ভাইস চ্যান্সেলর হবেন, নাকি প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি ছাত্র সমন্বয়কারী নিচ্ছে, নাকি রাজনৈতিক দল তালিকা প্রণয়ন করিতেছে, বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে না জামাত সিদ্ধান্ত নিচ্ছে? এই যে একটি অবস্থা আছে, সেইটাকে আমাদের শিক্ষকদের তরফ থেকে বা আমরা যারা জাতিকে ভালোবাসি বা সিভিল সোসাইটি যে নামেই বলেন, আমাদের একটা আনলিস্টিক সুশৃঙ্খল অবস্থা, একটা সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করা, মানে সেটা না করতে পারলে সহাবস্থান এটা না করতে পারলে মানে খুবই অসুবিধা। স্যার, আমরা ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষার্থীদের উপর, যারা এখন শিক্ষার্থী রয়েছেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন, তাদের উদ্দেশ্যে আপনি একজন শিক্ষক হিসেবে কোনো পরামর্শ বা উপদেশ দেবেন কিনা? সেখানে আসলে তাদের সমন্বয়, তারা যেন কখনো সমন্বয়হীনতায় না পড়েন, কারণ তারা যেহেতু এখন সামনের সারিতে রয়েছেন, নেতৃত্বে রয়েছেন, তাদের বিষয়ে যদি দেখুন। এই যে আমাদের 24-এর যে গণ আন্দোলন হলো, সেই আন্দোলনের আগুয়ান বলেন, অনুঘটক বলেন, আমাদের শিক্ষার্থী, মূল নায়ক তারা, এবং তাদের সাথে আমাদের বিভিন্ন পেশাজীবী এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হয়েছে। আমাদের যে শহীদের তালিকা দেখলে আমরা সেটা অনুভব করি। কিন্তু এর যে পুরোভাগে যে শিক্ষার্থীরা আছেন, সেই শিক্ষার্থীদের এরা ভ্যানগার্ডের মতো এখনও কাজ করছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল করার ক্ষেত্রে তাদেরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরকার উদ্যোগ নিচ্ছেন, সরকারের সহযোগী শক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন আছেন তারাও সেই ভূমিকাটা পালন করবেন। কিন্তু একটা বড় অবদান এবং ভূমিকা রাখতে হবে আমাদের এই শিক্ষার্থীদের। যেমন বলা হয়েছিল, সচিবালয়ে আনসাররা একটা কু করার চেষ্টা করেছিলেন, সেটা প্রতিহত করেছে শিক্ষার্থীরা। স্যার বলেছিলেন যে সরকার যদি এই যে শিক্ষার্থীদের দাবির মুখে যে এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা হলো, সেইখানেও যদি তাদের সহযোগিতা নিতেন তাহলে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতো। তো যেটা হয়ে গেছে সেটাই। এখন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে যে অচল অবস্থা তৈরি হচ্ছে, সেইখানে ছাত্রদের একটা বিরাট ভূমিকা আছে। আমাদের শিক্ষকদের কিন্তু অনেকেই
ডিমোরালাইজ হয়েছি ইতিমধ্যেই, যে শিক্ষার্থীদের সামনে তারা তাদের আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারবেন না এমন অনেক শিক্ষক আমরা আমাদের কৃতকর্মের জন্য হয়েছি। কিন্তু এখন আমরা মনে করব যে এই শিক্ষার্থীরাও আমাদের সন্তান সম, আমরা মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নাই। কেউ যদি কোনো শিক্ষক যদি এই ধরনের মানে ভুল ত্রুটি করে থাকেন, আমরা মনে করব যে শিক্ষার্থীরা সেটাও একটা করে দেখবেন এবং সংশ্লিষ্ট শিক্ষকরাও একটা আত্মশুদ্ধির প্রচেষ্টা তারা নেবেন এবং আমাদের শিক্ষার্থীদের কাছে যেন তারা সম্মানের সাথে নিজেরকে উপস্থাপন করতে পারেন সেই ধরনের চেষ্টা করবেন। আমি শেষ উপদেশ বলবো না, একটা অনুরোধ আমাদের শিক্ষার্থীদের কাছে চাই যে অনেক রক্তের বিনিময়ে এই অর্জন, এবং এই অর্জন কারো কোনো মানে হটকারিতা বা কারো কোনো কারণে যেন প্রশ্নবিদ্ধ যেন না হয়, এই ব্যাপারে আমাদের সবারই সজাগ থাকতে হবে, বিশেষ করে আমাদের তরুণ তুর্কি যারা আমাদের শিক্ষার্থী তারা, এবং আমরা আশা করি তারা ভুল করবে না। নিশ্চয়ই আমরাও সেটি আশাবাদী যে নতুন বাংলাদেশের বিনির্মাণে তারাই আসলে সামনে থাকবেন এবং তারা সেই ভূমিকা রাখবেন। স্যার, আমাদের একেবারেই শেষ সময়, একেবারে 1 মিনিট সময় আছে হাতে, শেষ মন্তব্য আপনার কাছেও নিতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এবং এই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্র রাজনীতির যে ঐতিহ্যবাহী ইতিহাস আমরা ধারণ করি সেটি থেকে আজকে অসম্ভব রকম ডেভিয়েশন করছে। গত 15 বছরে এটা প্রমাণিত হয়েছে। এখন ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের পক্ষ থেকেই কিন্তু দাবি উত্থাপিত হয়েছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি চলবে, সেটা ইতিবাচক, ছাত্র সংসদ নির্বাচিত হবে, সেটি ইতিবাচক হবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আরোহণের এবং ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, এই মাসলম্যান হিসেবে ব্যবহৃত নয়, এটি নিশ্চিত করতে হবে। অনেক অপ্রীতিকর বিষয় কিন্তু অনেক সরকার সিদ্ধান্ত নেবে না। জাস্টিস শাহাবুদ্দিনের কথা মনে আছে, উনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারেন নাই, এখন এই সরকার কি করতেই হবে এই জিনিসটা। স্যার, আমাদের সময় শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। পলিটিক্সে আমরা এখানেই শেষ করব। আমরা আশা করব যে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটি ছাত্রদের হাত ধরে তৈরি হবে, সেই প্রত্যাশায় শেষ করছি।